ন্যারেশন নিয়ে সমস্যা হয় না এমন শিক্ষার্থী হয়তো কমই আছে, কিন্তু ন্যারেশনকে যদি খুব স্ট্র্যাটেজিক্যালি পড়া যায় এবং বুঝে বুঝে যদি জিনিসটার গভীরে গিয়ে যদি সলভ করা যায়, তাহলে ন্যারেশন পড়ে যেমন মজা, ন্যারেশন সলভ করে তার চেয়ে আরও বেশি মজা। কিন্তু আমরা গদবাঁধা সূত্রের মধ্যে বা রুলসের মধ্যে আটকে আমরা ন্যারেশনকে অনেক বেশি কঠিন করে ফেলি, অনেক বেশি বোরিং করে ফেলি। এই জন্য আমাদের ন্যারেশন পড়তে ভালো লাগে না। আমরা আজকে ক্লাসটায় একটা ন্যারেশন অ্যানালাইসিস করব, যেন এই অ্যানালাইসিসের মধ্য দিয়ে ন্যারেশন আসলে কীভাবে সলভ করতে হয়, কীভাবে প্রশ্নগুলোকে চিন্তা করতে হয়, প্রশ্ন দেখে কোন জিনিসটাকে আগে চিন্তা করতে হবে, আগে সলভ করতে হবে, এই ব্যাপারগুলো যেন একটা তোমার ব্রেনের মধ্যে যেন একটা সেট আপ করতে হয়, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা সলভ করব ন্যারেশনের চট্টগ্রাম বোর্ডে আসা 2024 সালের লেটেস্ট যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা। আশা করছি এই ক্লাসটার মাধ্যমে ন্যারেশন নিয়ে তোমার যেই প্রবলেমগুলো আছে এটার এই জটলাটা কাটিয়ে তুমি ন্যারেশন সলভ করার স্ট্র্যাটেজিগুলো শিখতে পারবা। চলো শুরু করছি। আমরা প্রশ্নটা আগে পড়বো। আমি সবসময় গুরুত্ব দিই, তুমি যখনই যেই প্রশ্ন সলভ করো এটার বাংলাটা আগে বোঝার চেষ্টা করবা, বাংলা কি বলেছে। এবং ন্যারেশনের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেন্টেন্সে লিসনার, স্পিকার এই দুটাকে ফাইন্ড আউট করা এবং টেন্সগুলোকে মেনটেন করা। আমরা একটু প্রশ্নটাকে পড়ি। হ্যাঁ, দেখো কি বলেছে। পোর্টার ইউ মে গো। ওকে, পোর্টারকে বলেছে ইউ মে গো, সেড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস। লাফিং, হাসতে হাসতে বলেছে। আচ্ছা, আমরা এখানে একটা পেলাম, একটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল পেলাম, রাইট? একটা প্রেজেন্ট পার্টিসিপল, ফাইন। আমরা একটু মার্ক করে রাখি, এটার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? পার্টিসিপল। তাহলে বলেছে যে এই যে বাড়ির যেই মালকিন আছে তিনি কুলিকে বলেছে যে তুমি যেতে পারো, হাসতে হাসতে বলো তুমি এখন যেতে পারো। ওকে, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, তুমি তোমার মুক্তি পেয়েছো, তোমার আর কাজ করতে হবে না, তুমি এখন মুক্তি পেয়েছো, তুমি এখন যেতে পারো। এইটুকু কথা কে বললো? মিস্ট্রেস, বাড়ির যে মালকিন তিনি বলেছে কথাটা। বাই আল্লাহ হি রিপ্লাইড, কিন্তু ওই যে কুলি সে তো রিপ্লাই দিল, বাই আল্লাহ, আল্লাহর কসম, আই উইল নট লিভ দিস হাউস, আমি এই বাড়িটা ছেড়ে যাব না, আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স, আমি আমার যেই কম্পেনিয়ন বা সঙ্গীরা ছিল আমার সাথে বা আছে তাদের গল্প বা কথাগুলো না শুনে আমি এই বাড়ি ত্যাগ করছি না। তাহলে আমরা কয়েকটা পয়েন্টকে একটু মার্ক করি। এখানে আমাদের খুব জানা জিনিস হচ্ছে এখানে বাই আল্লাহ। হ্যাঁ, এই পার্টটাকে আমরা একটু ডিফারেন্টলি সলভ করব। একটু ডিফারেন্ট একটা পার্ট আছে এখানে এই ফ্রেজটা। আচ্ছা, আর যদি আমরা টেন্স দেখি, দেখো এই সেন্টেন্সটা খেয়াল করো, ইউ মে গো। হ্যাঁ, এটা একটা মোডাল ভার্বের একটা সেন্টেন্স, ইউ মে গো। তাহলে মোডাল ভার্বের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মোডাল ভার্বের পরিবর্তনগুলো কিভাবে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স, ইউ হ্যাভ গেইন, তাহলে কি পেলাম? প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন চেঞ্জ হয় তখন কোথায় যায়? পাস্ট পারফেক্টে। ইউ মে গো, মে যখন চেঞ্জ হবে সে কোথায় যাবে? মাইটে যাবে। আর এখানে কি আছে? আই উইল নট লিভ, তাহলে উইল কোথায় যাবে? উডে। আই হ্যাভ হার্ড, তাহলে হ্যাভ হার্ড প্রেজেন্ট পারফেক্ট কোথায় যাবে? পাস্ট পারফেক্ট। তাহলে তুমি দেখো, তুমি প্রথমে কোয়েশ্চেনটা দেখে তুমি অ্যানালাইসিস করবা যে তুমি কোন টেন্স থেকে কোন টেন্সে তোমাকে নিতে হবে। আমি বুঝে ফেললাম, যেহেতু মে আছে মোডাল ভার্বের সেন্টেন্স মাইটে যাবে। এখানে আছে হচ্ছে আমাদের হ্যাভ গেইনড প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে যাবে। আই উইল, উইল একটা মোডাল ভার্ব, উইলকে চেঞ্জ করে আমরা উডে নিয়ে যাব পাস্ট ফর্মে। আর আই হ্যাভ হার্ড প্রেজেন্ট পারফেক্ট কোথায় যাবে? পাস্ট পারফেক্ট, হ্যাড হার্ড হবে। ওকে, এইবার আমরা পার্সনগুলোকে পরিবর্তন করব বুঝে বুঝে, যে কখন লিসনার কে হচ্ছে আর স্পিকার কে হচ্ছে, সে অনুযায়ী প্রোনাউনগুলো আমাদেরকে ঠিক মতো বসাতে হবে। চলো, আচ্ছা, আমরা খেয়াল রাখবো যে যখন আমরা কোনো রিপোর্টিং ভার্বের সাথে এইরকম অতিরিক্ত কোনো প্রেজেন্ট পার্টিসিপল দিব বা দেখবো, এটা একদম বাক্যের শুরুতে ইন্ডিকেট করার সময় একদম শুরুতে এটা দিয়ে তারপর আমরা বাকি কাজটা শুরু করব। যেমন ধরো আমরা নর্মালি কি লিখতাম? দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস সেড, তাই তো? অথবা টোল্ড দ্য পোর্টার, তাই তো? এইটুকুই তো হতো, টোল্ড দ্য পোর্টার। এখন যখন তুমি দেখবা যে এরকম সাবজেক্টের পরে আবার একদম শেষে তোমাকে আলাদা করে লাফিং, ডান্সিং, ক্রাইং অথবা যে কোনো জিনিস, সুইমিং, এই ধরনের কোনো ধরনের প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে, এটা তুমি একদম শুরুতে দিয়ে তারপর তুমি সাবজেক্টটা শুরু করবা। তাহলে কি পাচ্ছি? লাফিং। আমরা এটা দিয়ে শুরু করলাম, লাফিং। তারপরে কি আমার ওই যে আগের মতো আমার সাবজেক্ট রিপোর্টিং ভার্ব লাগবে।
তাহলে কি আছে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, তাহলে কথাটা কে বলছে? কুলিকে এই কথাটা কে বলছে? বাড়ির মালকিন, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, লাফিং দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস। আচ্ছা, কাকে বলছে? পোর্টারকে বলছে, কুলিকে বলছে, তাই না? মাথা রাখবা, যখন তোমার এইখানে তুমি সেড লিখবা নাকি টোল্ড লিখবা, এটা নির্ভর করতেছে তুমি অবজেক্টটা দিচ্ছ কিনা। দেখো, তুমি যদি শুধু সেড দাও, হ্যাঁ, সেড যদি দাও তাহলে সেড দ্যাট দিতে হবে, কারণ সেডের পরে কিন্তু অবজেক্ট দেওয়া যাবে না। কিন্তু তুমি যদি টোল্ড দাও, হ্যাঁ, টোল্ড দিলে কিন্তু তোমাকে অবজেক্টটা রাখতে হবে। তাহলে সেড দিলে সরাসরি আমি দ্যাট দিয়ে শুরু করব, তাহলে পোর্টারের অংশটা কিন্তু বাদ যাচ্ছে, কেন না? তাহলে এটা কাকে বলছে? কুলিকে বলছে, এই অংশটা বাদ যাচ্ছে, তাহলে আমি বাদ দিতে পারবো না যেহেতু অবজেক্ট দেওয়া আছে। তাহলে আমার কাজ কি? আমি জাস্ট সেড ইউজ না করে এখানে যদি সেড টু আছে আমরা কি করব? আমরা টোল্ড ইউজ করব। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে কি হয়? টোল্ড হয়। অ্যাসার্টিভে এটা সেন্টেন্স যখন ডিফারেন্ট হবে, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, তখন কিন্তু আমাদের যে রিপোর্টিং ভার্বটা আছে তারও কিন্তু পরিবর্তন ভিন্ন ভিন্ন হতে পারে। বাট আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, মাথায় রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে কি হবে? টোল্ড। তাহলে অবজেক্ট থাকলে, অবজেক্ট থাকা সত্ত্বে কিন্তু যদি দেখো তোমার যদি প্রশ্নের মধ্যে অবজেক্ট নাই, কিন্তু তুমি টোল্ড দিতে পারবে না, তো অবজেক্ট লাগবে, তাই না? তাহলে যেহেতু অবজেক্ট পোর্টার দেওয়া আছে, আমি কি লিখবো? টোল্ড পোর্টার। কাকে বলছে কথাটা? পোর্টারকে বলছে, পোর্টার। আচ্ছা, যেহেতু সেন্টেন্সটা খেয়াল করো, এই যে ইউ মে গো, এইটুকু অংশ কি আছে? একটা সেন্টেন্স যখন সাবজেক্ট দিয়ে শুরু হয় সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাথায় রাখতে হবে তুমি কনজাংশন হিসেবে কি বসাবা? দ্যাট। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে করি আমি, তাহলে দুইটা ক্লজের মাঝখানে কনজাংশন হিসেবে বসবে দ্যাট বসবে, তাহলে কি পাচ্ছি এখানে? দ্যাট। আচ্ছা, এখন আসি, বলেছে ইউ মে গো, তাহলে ইউ মে গো কে যেতে পারে? এই যে ইউটা কে? ইউটা পোর্টার না, ওই কুলি ব্যক্তিটা না? তার মানে এখানে তো দুইজন ব্যক্তি। এই মুহূর্তে কথা বলতেছে মিস্ট্রেস, তিনি হচ্ছে স্পিকার অবস্থায় আছে, শুনতেছে কথাটাকে, লিসনারকে, পোর্টার। তার মানে পোর্টার যেতে পারে, তাই তো? এখন পোর্টার এইটাকে পোর্টার, তাহলে পোর্টার কি? ছেলে মানুষ, তাহলে তার প্রোনাউন কি হবে আমাদের? হি। তাহলে কি লিখবো এখানে আমরা? হি। দ্যাট হি, তাহলে মে চেঞ্জ হয়ে কোথায় যাবে? মাইট। হি মাইট, হি মাইট। আমরা জানি মেও একটা মোডাল ভার্ব, মাইটও একটা মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে যে ভার্বটা আসে এটা অলওয়েজ বেস ফর্মে থাকবে। মাইটের পরে কিন্তু তুমি যে ভাই আমি মেকে মাইট করে ফেললাম, গো কে ওয়েন্ট করে ফেলি, না, এটা হবে না। গো কে ওয়েন্ট করা যাবে না, গো কেও গোতকেই রাখতে হবে। ওকে, তাহলে হি মাইট গো। ওকে, এখন দেখো এই যে মিস্ট্রেস আরেকটা কথা বলছে একসাথে, কি বলেছে? যে ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম। বাক্যটা এরকম, তুমি অনেক সময় না খেয়াল রাখবা, ইনডিরেক্টটা সবসময় রুলসের আন্ডারে ফেলা হবে না, কিছু কিছু জিনিস এক্সট্রা যুক্ত করতে হয় বাক্যের সৌন্দর্য বর্ধনের জন্য, বাক্যকে সংযুক্ত করার জন্য কিছু কিছু ক্লজ, কনজাংশন আমরা বাক্যের শুরুতে বা বাক্যের সাথে যুক্ত করে দিই। এখন বলেছে তুমি যেতে পারো, কারণটা কি? কারণ ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, তুমি তোমার মুক্তি পাইছো। তাহলে আমি যদি বলি যে অ্যাজ বলি অথবা বিকজ বলি, তাহলে কিন্তু বাক্যটা সৌন্দর্য বজায় থাকে, যে কারণ সে মুক্তি পেয়েছে। তাহলে সে যেতে পারে কারণ সে মুক্তি পেয়েছে, বুঝতে পারলা? যে এখন সে যে বলছে তুমি যেতে পারো, কারণ কি? কারণ সে মুক্তিটা পেয়েছে। এখন তার এখন আর কাজ করতে হবে না। তাহলে এখানে সাবজেক্টকে ইউ হ্যাভ, তাহলে ইউ কাকে বলছে? মিস্ট্রেস কথা বলছে, রাইট? তাহলে এই মুহূর্তে স্পিকারকে, স্পিকার হচ্ছে মিস্ট্রেস, তাহলে লিসনারকে, লিসনার হচ্ছে পোর্টার। তাহলে ইউটাকে মহিলা কুলিকে বলছে, তাহলে ওইটা হচ্ছে কুলি। অ্যাজ, তাহলে আবার এই ইউ এর পরিবর্তে কি হবে? হি, অ্যাজ হি। তাহলে হ্যাভ গেইনড কিসে আছে? প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমি কোথায় নিয়ে যাব? পাস্ট পারফেক্ট। হি হ্যাড গেইনড। আচ্ছা, তাহলে এখানে কি আছে? ইউর ফ্রিডম, তাহলে ইউর টাকার, ইউরটা তো পোর্টারের নাকি? তাহলে খেয়াল রাখতে হবে এখানে ইউ এর পজিটিভ ইউর, তাহলে আমার কি লাগবে? হি এর পজিটিভ লাগবে। তাহলে হি এর পজিটিভ কি? হি, হিম, হিজ, হিজ ফ্রিডম। তাহলে হি হ্যাড গেইনড হিজ ফ্রিডম, হিজ ফ্রিডম। ওকে, তাহলে এই পর্যন্ত মিস্ট্রেসের কথা শেষ, তিনি দুইটা বাক্য বলছে। ওকে, এখন এই যে পোর্টার, ওই কুলি, সে আবার উত্তর দিচ্ছে বাই আল্লাহ। দেখো, বাই আল্লাহ, বাই গড, বাই জভ, বাই ক্রাইস্ট,
এরকম যে স্রষ্টার নাম বা কেউ যদি প্রতিজ্ঞা করে বাই মাই লাইফ, এরকম আমার জীবনের প্রতিজ্ঞা করে বলছি, তাহলে এইটুকু অংশকে আমরা আলাদাভাবে একটা ফ্রেজ দিয়ে সলভ করব। বাই আল্লাহ এটাকে আমরা সলভ করছি সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ কেটে, তাহলে কি হবে সোয়ারিং, সোয়ারিং বাই আল্লাহ। তাহলে এখানে সোয়ারিং বাই আল্লাহ হতে পারে, হ্যাঁ, এখানে বাই আল্লাহর জায়গায় বাই গড, বাই জভ, বাই গডেস, বাই মাই লাইফ এরকম হতে পারে। তাহলে যেটাই থাকুক সেভাবে হবে, অর্থাৎ কসম কাটা বোঝাতে। সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড। দেখো যেই প্রশ্নের মধ্যে রিপ্লাইড দেওয়া আছে এর পরিবর্তে টোল্ড আর দরকার হয় না, কারণ রিপ্লাই টোল্ড এর কাজই করে। কোন একটা প্রশ্নের জবাবে বা কথার জবাবে যখন আমি একটা উত্তর দিচ্ছি সেটা রিপ্লাইড, সে জায়গায় আবার অতিরিক্ত পরিবর্তন করে টোল্ড দেওয়ার কোনো দরকার নাই। তাহলে রিপ্লাইড আছে, রিপ্লাইড আমরা রাখবো যেহেতু পাস্ট টেন্স আছে। তাহলে সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে এই যে ক্লজটাকে যুক্ত করব, আমি এখন কোন কনজাংশন বসাবো? সেইটা কনজাংশন বসানোর পূর্ণাঙ্গ ব্যাপারটা নির্ভর করতেছে তোমার যে ইনভার্টেড কমা আছে তার ভিতরে সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স। অ্যাসার্টিভ হলে দ্যাট বসাবা, ইন্টারোগেটিভ হলে তুমি ইফ বসাতে পারো, ওয়েদার বসাতে পারো, ডাব্লিউএইচ বসাতে পারো, এটা ভ্যারি করে। তাহলে আই উইল নট, দেখবা কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় অর্থাৎ নাউন বা প্রোনাউন, তাহলে একটা সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে সেটা কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি বসাই? আমরা দ্যাট বসাই। তাহলে কি হবে? দ্যাট। তাহলে হি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল যে আই উইল নট লিভ দিস হাউস। তাহলে এই উত্তরটা কে দিছে? আইটাকে। আমি এই বাড়ি যাবো না, এই কথা কে বলছে? কুলি বলছে না? কুলি এখন মিস্ট্রেসকে বলতেছে যে আমি এই বাড়িটা ছেড়ে যাব না। তাহলে এই আইটাকে, আইটা তো হি নাকি? তাহলে আই এর জায়গায় আমরা মাথা রাখবো রিপোর্টেড ভার্বের ভিতরে যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকে তার তুমি প্রোনাউন চেঞ্জ করে লিখতে হবে। এখন যে যাকে মডিফাই করছে সে অনুযায়ী, থার্ড পারসন হলে কোনো চেঞ্জ নাই। তাহলে আই উইল, তাহলে আইটা কি হবে? হি, দ্যাট হি। আমরা যেন উইলের পরিবর্তে কি হয়? উইলের পরিবর্তে হয়েছে উড, তাই? তাহলে উইল চেঞ্জ হয়ে কি হবে? উড, হি উড। আর বাকি তো টেন্সের পরিবর্তন আর কিছু নেই, তাই না? তাহলে উইলের জায়গায় উড করে দিলে আমাদের টেন্স পরিবর্তন হয়ে গেছে। তাহলে হি উড নট লিভ, তাই না? দেখো উডও কিন্তু মডাল ভার্ব, মাথা রাখবা। উইলও মডাল ভার্ব, ভার্বের বেস ফর্ম, আবার উডও কিন্তু মডাল ভার্ব, উডের পরে কি হবে? বেস ফর্ম বসবে, মাথা রাখবা। তাহলে লিভ। এইখানে একটা মজার ব্যাপার আছে, সেটা কি? সেটা হচ্ছে এখানে দিস আছে। দেখো আমরা জানি এইখানে যদি দিস থাকে ডিটারমিনার হিসেবে তাহলে এটা পরিবর্তন হয়ে কি হয়? দ্যাট হয়ে যায়। তাহলে দিসের জায়গায় কি হবে? দ্যাট। তাহলে আই উইল নট বা হি উড নট লিভ দ্যাট হাউস, দ্যাট হাউস। ওকে, এইটুকু করলাম। দেখো এখানে তোমাকে আরেকটা ক্লজ যুক্ত করে দিছে আনটিল দিয়ে। তাহলে আনটিল তো আমার কোনো পরিবর্তন নাই, আমি রিপোর্টেড একটা স্পিচের চেঞ্জ করব হচ্ছে নাম্বার, পারসন, টেন্স, এটুকুই। তাহলে কি হবে? আনটিলের পরে কি আছে দেখো, আনটিল বলছে যতক্ষণ না পর্যন্ত আচ্ছা আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স, যতক্ষণ না পর্যন্ত আমি আমার সঙ্গীদের গল্পটা শুনি বা গল্পগুলো শুনি। তাহলে এই আইটাকে আবার ওই যে কুলি তো কথা বলতেছে, তাই না? তাহলে কি হবে? আনটিল হি। কোন টেন্সে আছে? হ্যাভ হার্ড। তাহলে কোথায় যাবে? টেন্স চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট। তাহলে কোথায় যাবে? হি হ্যাড হার্ড, হি হ্যাড হার্ড দ্য স্টোরিজ অফ কার? মাই কম্পেনিয়ন্স। তাহলে কার? কুলির কম্পেনিয়ন। তাহলে কি হবে? তাহলে মাই যেহেতু আই এর পজিটিভ, তাহলে আমরা তো হি ধরে করতেছি, তাই না? আমরা তো প্রোনাউন চেঞ্জ করে করতেছি। তাহলে হি এর পজিটিভ কি হবে? হিজ কম্পেনিয়ন্স। তাহলে কি পাচ্ছি? হি would not live, he had heard the stories of his companions. হয়ে গেল আমাদের চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন সলভ। সো দেখো তুমি যদি এইভাবে বুঝে সলভ করো, বারবারই বলছি তোমার সবসময় ফোকাসটা করবা তুমি একটা প্রশ্নকে বুঝে সলভ করতেছো কিনা। মুখস্থ করার চেয়ে বা শুধু রুলস ভিত্তিক পড়ার চেয়ে তুমি যদি এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ কি, সেটা কনজাংশন কি বসাবা সেটা ভাবো, দিস থাকলে দ্যাট হবে, এই জিনিসগুলো ভাবো, তাহলে ন্যারেশন খুব মজার। ন্যারেশন আমি বলি যে এইচএসসি গ্রামারের অত্যন্ত মজার একটা টপিক যদি হয় সেটা হচ্ছে ন্যারেশন। কারণ এখানে তোমার সৃজনশীলতা বা তোমার যেই সৃষ্টিশীলতা রয়েছে এটার ব্যবহার
খুব ভালোভাবে করা যায়। ঠিক আছে, আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমার কাছে ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে পরের একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ ইংলিশ ইনার। আসসালামু আলাইকুম।